হ্যালো বন্ধুরা, আমার নাম মালিহা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার জীবনের গল্পটা একটু অন্যরকম, কখনো হাসির ঝিলিক, কখনো কান্নার ছোঁয়া, আর কখনো মনের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত টান। আমার গল্পটা শুরু হয়েছিল 10 বছর আগে, যখন আমি ছিলাম ক্লাস 9 এর একজন সাধারণ মেয়ে। তখন আমি বন্ধুত্ব আর পরিবারের মায়া মমতার মধ্যে বড় হচ্ছিলাম। আমার জীবনে একজন বিশেষ মানুষ ছিল যার নাম অরণ্য। আমার চাচাতো ভাই এবং ছোটবেলার সঙ্গী, আমরা একই বাড়িতে বড় হয়েছি। ছোটবেলায় একসঙ্গে খেলেছি, দৌড়েছি, হেসেছি। আমাদের বাড়ির উঠোনে বর্ষার দিনে একসঙ্গে ভিজে মাটির সোদা গন্ধে মেতে উঠতাম। অরণ্য ছিল আমার সেই সঙ্গী যার সঙ্গে প্রতিটি মুহূর্ত আনন্দে ভরা ছিল। কিন্তু একদিন একটি বর্ষার বিকেলে আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হলো। আমি উঠোনে বৃষ্টিতে ভিজছিলাম, আর অরণ্য আমার কাছে এসে বলল, মালিহা, এভাবে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, ঘরে যা, কাপড় কলটেনে। তার কথায় আমি একটু অবাক হলাম, কিন্তু মনে মনে ভাবলাম সে আমার ভালোর জন্যই বলছে। ঘরে ফিরে কাপড় পাল্টালাম, কিন্তু তার কথাগুলো মনে গেঁথে লাল। আমি একটু অভিমান করলাম। ভাবলাম, অরণ্য এত কড়াকড়ে কেন বলল? মা আমাকে ঘরে অভিমানী মুখে বসে থাকতে দেখে বললেন, কি রে, মুখ ফুলে বসে আছিস কেন? কি হয়েছে? আমি মাকে সব বললাম। মা হেসে বললেন, অরণ্য ঠিকই বলেছে, বৃষ্টিতে ভিজলে অসুখ হতে পারে। তুই এখন বড় হচ্ছিস, একটু সাবধানে চলাফেরা করতে হবে। মায়ের কথায় আমার অভিমান কিছুটা কমা, কিন্তু মনটা তখনও ভারী ছিল। একটু পরে দেখি অরণ্য আমার সামনে এসে দাঁড়িয়েছে, হাতে একটা চকলেট। আমি রাগ দেখিয়ে বললাম, এখানে কি করতে এসেছিস? যা এখান থেকে। অরণ্য হাসল, আমার হাতে চকলেটটা দিয়ে বলল, বোকা মেয়ে, রাগ করিস না। আমি তো তোর ভালোর জন্যই বলেছি, এই নিয়ে চকলেট খা। তার হাসি দেখে আমার রাগ পড়ে গেল। আমি এসে চকলেটটা নিলাম। হঠাৎ অরণ্য আমার হাতে একটা চিরকুট দিয়ে দৌড়ে পালাল। চিরকুটটা খুলে দেখি, তাতে লেখা, মালিহা, তুই আমার খুব ভালো বন্ধু। আমি সব সময় তোর পাশে থাকব। তুই কি আমাকে বন্ধু ভাবিস? চিরকুটটা পড়ে আমি হাসলাম, ভাবলাম অরণ্য সত্যিই আমার ভালো বন্ধু। কিন্তু আমি চিরকুটটা জেঠিকে দেখিয়ে দিলাম। জেঠি পড়ে হেসে বললেন, এরা তো ছোট, এখনো বন্ধুত্বের মানেই বোঝে না। তিনি অরণ্যকে একটু বকলেন, তবে সেটা ছিল মজার ছলে। সেদিন সন্ধ্যায় শুনলাম অরণ্যের একটু জ্বর হয়েছে। আমি তার ঘরে গেলাম, দেখলাম সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমাকে দেখে বলল, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই রাগ করে আর কথা বলবি না। অরণ্যের অবস্থা দেখে আমার মায়া হলো। তার পাশে বসে বললাম, তুই একটা বোকা। আমি কি এত রাগী যে তোর সঙ্গে কথা বলবো না? আমি তোর বন্ধু, ঠান্ডা লাগলে আমার কষ্ট হবে। অরণ্য হাসল, বলল, তার মানে তুই আমাকে বন্ধু ভাবিস? আমি হেসে বললাম, হ্যাঁ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। সেদিন থেকে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হল। আমরা একে অপরের সঙ্গে সব সময় পাশাপাশি থাকতাম, হাসি আনন্দে দিন কাটাতাম। কিন্তু জানতাম না, এই বন্ধুত্বের পথে একদিন এমন মোড় আসবে যেখানে আমাকে একা দাঁড়িয়ে থাকতে হবে। অরণ্যের সাথে আমার বন্ধুত্ব ছিল সহজ, কিন্তু গভীর। আমরা দুজনেই একে অপরের সঙ্গী ছিলাম, যেন একটা ছায়ার মতো। সব সময় পাশে। স্কুলের দিনগুলোতে আমরা একসঙ্গে পড়তে বসতাম, নোট শেয়ার করতাম। অরণ্যে আমার চেয়ে এক গ্লাস এগিয়েছিল, তবু আমার পড়ার সময় সে পাশে বসে গল্প করত। আমি যখন গণিতে আটকে যেতাম, সে হাসতে হাসতে বলতো, মালিহা, তুই একটা বোকা, এটা এভাবে করতে হয়। তার হাসিটা ছিল এমন যেন সব সমস্যা মুহূর্তে হালকা হয়ে যায়। আমাদের মধ্যে কখনো বড় কোনো ঝগড়া হয়নি। ছোটখাটো অভিমান হলে চকলেট আর হাসি দিয়ে সব ঠিক হয়ে যেত। স্কুল শেষ করে আমরা দুজনেই কলেজে ভর্তি হলাম। অরণ্য 1 বছর গপ দিয়ে আমার সাথে একই কলেজে ভর্তি হলো, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি। কলেজের দিনগুলো ছিল আরও রঙিন। আমরা একসঙ্গে ক্যান্টিনে বসে আড্ডা দিতাম, কখনো ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরতাম। আমার বন্ধুরা আমাদের দেখে হাসত, বলতো, মালিহা, তোরা তো সব সময় একসঙ্গে। আমি হাসতাম, কিন্তু মনে মনে খুশি হতাম। অরণ্য আমার পাশে থাকলে যেন সবকিছু নিরাপদ লাগত। আমাদের বন্ধুত্ব ছিল এমন, যেখানে কথার চেয়ে অনুভূতি বেশি কথা বলত। আমরা কখনো বড় বড় প্রতিশ্রুতি দিইনি, তবু একে অপরের প্রতি বিশ্বাস ছিল অটুট। কলেজের এক বর্ষার দিনে আমরা দুজনে একটা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমি মজা করে বললাম, অরণ্য, আবার বকবি নাকি? সে হেসে বলল, এখনের বকব না, তুই তো বড় হয়েছিস, এখন বুঝিস। তার কথায় আমি হাসলাম। সেদিন সে আমার দিকে তাকিয়ে বলল, মালিহা, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, কখনো দূরে যাস না। আমি তার চোখে তাকিয়ে বললাম, কোথায় যাব? তুই তো আমার পাশে থাকবি। সেই মুহূর্তটা যেন আমার মনে গেঁথে গিয়েছিল। আমি ভাবতাম আমাদের বন্ধুত্বটা এভাবেই চলবে চিরকাল।
কিন্তু জীবন কি কখনো এত সহজ হয়? কলেজ শেষ করে আমরা দুজনেই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। অরণ্য আমার চেয়ে 1 বছর এগিয়ে ছিল। তবু আমাদের সময় একসঙ্গেই কাটত। আমরা একসঙ্গে লাইব্রেরিতে পড়তাম, ক্যাম্পাসের গাছতলায় বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। অরণ্য বলতো, মালিহা, আমি একদিন বড় কিছু করব। তুই আমার পাশে থাকবি, তাই না? আমি হাসতাম, বলতাম, তুই যেখানে যাবি আমি সেখানেই থাকব। আমাদের পরিবারও আমাদের বন্ধুত্ব জানত। তারা ভাবত আমরা কাছের বন্ধু এবং আমরাও সেই বন্ধুত্বকে মূল্য দিতাম। বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে এসে আমাদের স্বপ্ন আরও বড় হয়েছিল। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতাম। অরণ্য বলতো, আমি চাকরি পেলেই আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করব। তুই আমাকে সাপোর্ট করবি, তাই না? আমি হাসতাম, বলতাম, অবশ্যই, আমি তো তোর বন্ধু। আমাদের পরিবার ও আমাদের বন্ধুত্বের বন্ধনকে সমর্থন করত। আমার মা একদিন হাসতে হাসতে বললেন, মালিহা, তোরা দুজন তো সব সময় একসঙ্গে, তোদের বন্ধুত্বটা সত্যি সুন্দর। আমি হেসে কিছু বলিনি, কিন্তু মনে মনে ভাবতাম আমাদের বন্ধুত্বটা সত্যিই অটুট। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। অরণ্যের চাকরি হলো একটা প্রত্যন্ত গ্রামে। সে খুব খুশি ছিল। আমিও তার জন্য গর্ব অনুভব করছিলাম। ভাবলাম এবার তার স্বপ্নগুলো সত্যি হবে, কিন্তু সেই চাকরিটাই যেন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করতে শুরু করল। অরণ্য সপ্তাহে একবার বাড়ি আসত। তার সাথে কথা বলার সময় কমে গেল। আমি ভাবতাম হয়তো ব্যস্ততার কারণে এমন হচ্ছে, কিন্তু তার আচরণে একটা পরিবর্তন দেখলাম। সে আর আগের মতো আমার সাথে হাসত না, গল্প করত না। আমার মনের মধ্যে একটা অস্থিরতা জন্ম নিল। কি হচ্ছে আমাদের বন্ধুত্বে? একদিন অরণ্য বাড়ি ফিরল, তার মুখটা গম্ভীর। আমি হাসি দিয়ে বললাম, কিরে, এমন মুখ করে এসেছিস কেন? কিছু হয়েছে? সে চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, মালিহা, তোর সাথে কথা আছে। তার গলার স্বরে কেমন যেন একটা দূরত্ব ছিল। আমার বুকটা ধক করে উঠল। সে বলল, আমি অনুরমা নামে একজনের সাথে পরিচিত হয়েছি। আমি তার সাথে নতুন একটা বন্ধুত্ব শুরু করেছি। আমি তাকে খুব মূল্য দিই। আমি হতবাক, মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে। আমাদের 10 বছরের বন্ধুত্ব কি এত সহজে দূরে সরে যায়? আমি কিছু বলতে পারলাম না, শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম। অরণ্য আরও বলল, মালিহা, তুই আমার কাছের বন্ধু ছিলি, কিন্তু আমি এখন নতুন একটা পথে হাঁটতে চাই। আমাকে বুঝতে চেষ্টা কর। তার কথাগুলো আমার মনে আঘাত করল। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে মনে ভাবলাম, আমাদের সেই বৃষ্টির দিন, চকলেটের হাসি, স্বপ্নের কথা, সব কি মিথ্যা ছিল? আমি চুপ করে বাড়ি ফিরলাম। মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু এরপর যে কি হবে তা আমি কল্পনাও করতে পারিনি। অরণ্যের কথাগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। আমাদের 10 বছরের বন্ধুত্ব, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, সব যেন এক মুহূর্তে ম্লান হয়ে গেল। আমি ঘরে ফিরে বিছানায় বসে চুপচাপ ভাবছিলাম, কিভাবে এত সহজে আমাদের বন্ধুত্বের গতিপথ বদলে গেল। আমার কি এমন ভুল ছিল? রাতে ঘুম আসছিল না। মনে হচ্ছিল আমার হৃদয়টা ভারী হয়ে আছে। তবু আমি ঠিক করলাম, আমি অরণ্যের সামনে ভেঙে পড়ব না। আমি নিজেকে শক্তিশালী করে তুলব এবং এগিয়ে যাব। পরের দিন সকালে অরণ্য আমাদের বাড়িতে এলো। তার মুখে একটা অস্বস্তি। আমি হাসার চেষ্টা করে বললাম, কিরে, এত সকালে কি ব্যাপার? একটু ইতস্তত করে বলল, মালিহা, আমি অনুরমের বাড়িতে একটা অনুষ্ঠানে যাব। তুই কি আমার সাথে যাবি? আমার মনটা ভারী হয়ে গেল। সে আমাকে তার নতুন বন্ধুর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু আমি না বলতে পারলাম না। মনে মনে ভাবলাম, আমি দেখতে চাই কিভাবে অরণ্যে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, চল। আমার গলায় একটা কাঁপন ছিল, কিন্তু আমি সেটা লুকিয়ে ফেললাম। অনুর আমার বাড়িতে যাওয়ার পথে আমার মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছিল। আমি অরণ্যের পাশে বসেছিলাম, কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। সে মাঝে মাঝে ফোনে কারো সাথে কথা বলছিল, হাসছিল। আমি জানার বাইরে তাকিয়ে নিজের আবেগ লুকিয়ে ফেললাম। তার হাসিটা আর আমার জন্য নয়। আমরা যখন অনুরমার বাড়িতে পৌঁছালাম, আমি নিজেকে সামলে নিয়ে হাসি মুখে সবাইকে সালাম দিলাম। অনুরমার মা আমাকে দেখে বললেন, মালিহা, তুমি এসেছ। তুমি তরণের কাছের বন্ধু, তাই না? আমি শুধু মাথা নাড়লাম। বন্ধু, এই শব্দটা আমার মনে একটা ঝড় তুলল। অনুরমাকে দেখে আমার মন আরও ভারী হয়ে গেল। সে ছিল সহজ সরল, তার ব্যবহারে একটা আন্তরিকতা ছিল। আমার পাশে বসা আমার চাচুতো বোন তীরা আমার হাত ধরে ফিসফিস করে বলল, মালিহা, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোদের মধ্যে? আমি তাকে চুপ করতে ইশারা করলাম। বললাম, এখন এসব বলিস না। আমি ঠিক আছি। তীরার চোখে চিন্তার ছাপ, কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না। আমার গলায় কথা আটকে গিয়েছিল।
অনুষ্ঠান শুরু হলো। অরণ্য অনুরমার পাশে বসল, তার মুখে একটা হাসি যেটা আমি অনেক দিন তার মুখে দেখিনি। আমি শুধু চুপচাপ দেখছিলাম যখন অরণ্য অনুরমার সাথে কথা বলছিল। আমি নিজেকে সামলে রাখার চেষ্টা করলাম। আমি হাসার চেষ্টা করলাম যাতে কেউ আমার মনের অবস্থা বুঝতে না পারে। অনুরমার মা আমার দিকে তাকিয়ে বললেন, মালিহা, তুমি তো অরণ্যের জন্য সবসময় পাশে থাকো। তুমি না থাকলে এত সুন্দরভাবে সব হতো না। আমি শুধু হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি কেন এখানে এলাম, কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছি। ঘরে ফিরে আমি নিজেকে সামলাতে চেষ্টা করলাম। আমি নিজেকে বোঝালাম যে আমাকে এগিয়ে যেতে হবে। আমার বন্ধুত্বের স্মৃতিগুলো মনে পড়ছিল, কিন্তু আমি ঠিক করলাম আমি এই কষ্টকে আমার জীবনের উপর প্রভাব ফেলতে দেব না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, মালিহা, তুই শক্তিশালী, তুই এর থেকে বেরিয়ে আসবি। কিন্তু মনটা তখনও ভারী ছিল। কয়েকদিন পর অরণ্য আবার এলো। এবার সে বলল, মালিহা, আমার একটা অনুষ্ঠানে তুই কি আমাকে সাহায্য করবি? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার মন আমাকে বাধা দিচ্ছিল, তবু আমি বললাম, ঠিক আছে, আমি থাকব। আমি জানতাম এটা আমার জন্য কঠিন হবে, কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে চাইছিলাম যে আমি এই পরিস্থিতি মোকাবিলা করতে পারি। অনুষ্ঠানে দিন এলো। আমি সেজেগুজে গেলাম, হাসিমুখে অরণ্যকে সাহায্য করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি সেটা লুকিয়ে ফেললাম। সবাই আমার হাসি দেখে খুশি হচ্ছিল। কেউ বুঝতে পারেনি আমার ভেতরে কি চলছে। অরণ্য আমার দিকে তাকিয়ে বলল, মালিহা, তুই সবসময় আমার পাশে থাকিস। ধন্যবাদ। তার কথায় আমার মনটা ভারী হলো, কিন্তু আমি হাসলাম। আমি ভাবলাম এই কষ্টটি কখনো কমবে নাকি আমাকে এভাবেই এগিয়ে যেতে হবে। হাসিমুখে সব লুকিয়ে অনুষ্ঠানের দিনের পর আমার মনটা আরও ভারী হয়ে গেল। অরণ্যকে সাহায্য করার সময় আমার ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। তার হাসি, তার কথাবার্তা সব যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমাদের বন্ধুত্বের দিনগুলো এখন শুধুই। আমি হাসিমুখে সবার সাথে কথা বলছিলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, মালিহা, তুই কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? কিন্তু উত্তর ছিল না, শুধু নিজের সাথে নিঃশব্দ লড়াই চলছিল। অরণ্যের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার দিন এগিয়ে আসছিল। আমি জানতাম সেদিন আমাকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবু আমি ঠিক করলাম আমি সেই অনুষ্ঠানে যাব। আমার আত্মসম্মান আমাকে বলছিল আমি পিছিয়ে যাব না। আমি অরণ্যের সামনে দাঁড়াব। হাসি মুখে যেন তার নতুন জীবন আমার জন্য কিছুই পরিবর্তন করেনি। কিন্তু সত্যি বলতে আমি নিজেকে প্রস্তুত করছিলাম একটা কঠিন পরীক্ষার জন্য। আমার বোন তীরা ফোন করে বলল, মালিহা, তুই সত্যি যাবি? তুই কষ্ট পাবি। আমি হালকা হেসে বললাম, আমি ঠিক আছি তীরা, চিন্তা করিস না। কিন্তু আমার মনের অবস্থা আমি নিজেই জানতাম। অনুষ্ঠানের দিন সকালে আমি প্রস্তুত হচ্ছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। আমার চোখে ক্লান্তি, মুখে একটা ভার। মনে মনে ভাবলাম, আমি কেন নিজেকে এত প্রশ্ন করছি? আমাদের বন্ধুত্ব কি সত্যি এত সহজে ম্লান হয়ে গেল? হঠাৎ আমার পিঠে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ফিরে দেখি তীরা। সে আমার দিকে তাকিয়ে বলল, মালিহা, তুই কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? চল আমরা কোথাও ঘুরতে যাই। আমি মাথা নাড়লাম, বললাম, না তীরা, আমি যাব, আমি পারব। অনুষ্ঠানে পৌঁছালাম। চারপাশে উৎসবের আমেজ। সবাই হাসছে, গল্প করছে। আমি সেজেগুজে গিয়েছিলাম। মুখে হাসি ঝুলিয়ে অরণ্যকে দেখলাম, সে দারুণ লাগছিল। আমার মনটা ভারী হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে হাসল, বলল, মালি, হ্যাঁ, তুই এসেছিস, ধন্যবাদ। আমিও হাসার চেষ্টা করে বললাম, অরণ্য, তোর এই দিনে আমি না এসে পারি। কিন্তু আমার মনের ভেতরে একটা ঝড় চলছিল। আমি দেখলাম অনুরমা এল, তার সাজে সে খুব সুন্দর লাগছিল। আমি মনে মনে ভাবলাম, আমি কেন নিজেকে তুলনা করছি? আমার এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠান শুরু হলো। অরণ্য আর অনুরমা পাশাপাশি ছিল। আমি এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম। মনে হচ্ছিল আমি এখানে থাকতে পারবো না। কিন্তু আমি নিজেকে বললাম, মালিহা, তুই পারবি, তুই শক্তিশালী। তিলা আমার পাশে এসে আমার হাত ধরে ফিসফিস করে বলল, মালিহা, চল আমরা বেরিয়ে যাই। আমি মাথা নাড়লাম। আমি পালাতে যাইনি। আমি চাইছিলাম অরণ্য দেখুক আমি তার জন্য ভেঙে পড়িনি। কিন্তু ভেতরে ভেতরে আমার মন ভারী হচ্ছিল। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমি দূর থেকে দেখছিলাম। আমার চোখে জল এল, কিন্তু আমি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলাম যাতে কেউ না দেখে। তীরা আমার হাত শক্ত করে ধরে বলল, মালিহা, তুই অনেক শক্তিশালী, তুই পারবি। আমি তার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমি কি সত্যিই পারব? এই কষ্ট কি কখনো কমবে? আমার মন বলছিল আমি এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। অনুষ্ঠান শেষ হলো। অরণ্য এখন তার নতুন জীবন শুরু করেছে। আমি দাঁড়িয়ে রইলাম হাসি মুখে।
সবাই আমাকে দেখে বলছিল, মালিহা তুই কত সুন্দর হাসছিস। কিন্তু কেউ জানো না আমার হাসির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। অরণ্য আমার দিকে এসে বলল, মালিহা তুই আমার জন্য অনেক করেছিস, আমি কখনো তোকে ভুলব না। আমি শুধু বললাম, অরণ্য তুই সুখী হো, কিন্তু আমার মন বলছিল আমি কিভাবে এই কষ্ট সামলাব। বাড়ি ফিরে আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি বিছানায় বসে ভাবছিলাম আমার জীবন এখন কি হবে। আমি কত স্বপ্ন দেখেছিলাম, আর আজ আমি একা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, মালিহা তুই হারবি না, তুই এর থেকে বেরিয়ে আসবি। কিন্তু মনের এক কোণে একটা প্রশ্ন জেগে উঠল, আমি কি সত্যি পারবো? আমি জানতাম আমার সামনে এখনো অনেক পথ বাকি। অরণ্যের নতুন জীবনের শুরুর দিনটা আমার মনে একটা ভারী ছাপ রেখে গেল। বাড়ি ফিরে আমি যেন নিজেকে একটু হারিয়ে ফেলেছিলাম। ঘরের চার দেয়াল আমাকে যেন প্রশ্ন করছিল, মালিহা তুই এখন কি করবি? আমি চুপচাপ বিছানায় বসে রইলাম। মনের কষ্ট যেন আরও গভীর হয়েছিল। আমার মা ঘরে এসে আমার পাশে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা তুই এত চুপচাপ কেন, কি হয়েছে বল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মায়ের কোলে মাথা রেখে চুপ করে রইলাম। মা আমার নীরবতা বুঝলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। পরের কয়েকটা দিন আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। ফোন বন্ধ করে রেখেছিলাম, বন্ধুদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলাম। তীরা আমাকে ফোন করে বারবার বলছিল, মালিহা তো এভাবে নিজেকে আটকে রাখিস না, বেরিয়ে আয়, আমরা গল্প করি। কিন্তু আমার মন কিছুই মানছিল না। আমি শুধু ভাবছিলাম আমাদের বন্ধুত্ব কিভাবে এভাবে বদলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম আর ভাবতাম আমি কিভাবে এগিয়ে যাব। এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। একদিন সকালে মা আমাকে ডেকে বললেন, মালিহা তুই এভাবে নিজেকে লুকিয়ে রাখলে কিচ্ছু হবে না, বাইরে বেরো, জীবনটা তো থেমে থাকেনি। মায়ের কথাগুলো আমার মনে দাগ কাটল। আমি ভাবলাম হয়তো তোমার ঠিক বলছেন, আমি কেন নিজেকে এভাবে আটকে রাখব। অরণ্য তার জীবন নিয়ে এগিয়ে গেছে, আমি কেন পিছিয়ে থাকব। আমি ঠিক করলাম আমি নিজের জন্য বাঁচব। আমি আমার স্বপ্নগুলোকে আবার নতুন করে গড়ব। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। মনের এক কোণে তখনও পুরনো স্মৃতি আমাকে টানছিল। আমি আমার পড়ার টেবিলে বসলাম। অনেকদিন পর আমার পড়ার বইগুলো হাতে নিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে ছিলাম, আর আমার সামনে অনেক কিছু করার ছিল। আমি ভাবলাম আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দেব। আমি নিজেকে প্রমাণ করব আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। কিন্তু পড়তে বসলেও মন বারবার ছটফট করছিল। আমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো মনের পর্দায় ভেসে উঠছিল। আমি বই বন্ধ করে চোখ বুজলাম, মনে মনে বললাম, মালিহা তুই এগিয়ে যা, তুই পারবি। কয়েকদিন পর তীরা আমাদের জোর করে বাইরে নিয়ে গেল। আমরা একটা ক্যাফেতে বসলাম। তীরা আস্তে আস্তে বলল, মালিহা তুই দেখ জীবন কত সুন্দর, তুই কেন নিজেকে লুকিয়ে রাখছিস। আমি হালকা হাসলাম। তীরার কথায় আমার মন একটু হালকা হলো। আমরা গল্প করতে লাগলাম, হাসতে লাগলাম। অনেকদিন পর আমার মনে একটা স্বস্তি এলো। কিন্তু হঠাৎ তীরা বলল, মালিহা তুই কি জানিস, অরণ্য আর অনুরমা এখন শহরে ফিরেছে, তারা এখানে থাকবে। তার কথায় আমার হাসি থেমে গেল, আমার মনটা আবার ভারী হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। বাড়ি ফিরে আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। অরণ্য এখন শহরে, হয়তো কোনোদিন তার সাথে দেখা হয়ে যাবে। আমি কিভাবে তার মুখোমুখি হব? আমি কি পারব তাকে হাসি মুখে দেখতে? এই ভয় আমাকে আবার অস্থির করে তুলল। আমি আমার ডায়েরি খুললাম। অনেকদিন পর আমি লিখতে বসলাম। আমি লিখলাম, আমি জানি আমাদের বন্ধুত্ব এখন শুধুই স্মৃতি। আমি এগিয়ে যেতে চাই, কিন্তু কেন এত কঠিন লাগছে। লিখতে লিখতে আমার মন হালকা হলো। আমি ডায়েরি বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি একটা নতুন সিদ্ধান্ত নিলাম। আমি একটা চাকরির জন্য আবেদন করব। আমি নিজেকে ব্যস্ত রাখব যাতে পুরনো স্মৃতি আমার মাথায় না আসে। আমি আমার কি তৈরি করতে বসলাম, কিন্তু মনের এক কোণে তখন একটা অদ্ভুত টান। আমি জানতাম আমাদের গল্প শেষ হয়ে গেছে, কিন্তু তবু মনে হচ্ছিল কিছু একটা যেন বাকি আছে। আমি নিজেকে বললাম, মালিহা তুই শক্ত হ, তুই নিজের জন্য বাঁচ। এই যুদ্ধটা আমার মনের সাথে এত সহজ ছিল না। সন্ধ্যায় আমি ছাদে গেলাম, আকাশে তারা জ্বলছিল। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, আমার জীবন কি আবার নতুন করে শুরু হতে পারে? আমি কি সত্যি এই কষ্ট থেকে বেরিয়ে নতুন একটা পথ খুঁজে নিতে পারব? হঠাৎ আমার ফোন বেজে উঠল। তীরার ফোন। সে বলল, মালিহা কাল আমরা একটা পিকনিকে যাব, তুই আসবি? কোনো কথা শুনব না। আমি হাসলাম, হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আবার বাঁচতে শেখাবে। আমি বললাম, ঠিক আছে আমি যাব। কিন্তু মনের এক কোণে তখনও একটা অজানা প্রশ্ন, আমার জীবনের পরের অধ্যায় কি হবে? পিকনিকের দিন সকালটা ছিল উজ্জ্বল। তীরার জোড়াজুলিতে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম।
অনেকদিন পর বন্ধুদের সাথে এভাবে সময় কাটানোর সুযোগ হলো। আমরা একটা নদীর পাড়ে গিয়েছিলাম যেখানে হাওয়া ছিল মিষ্টি আর প্রকৃতি যেন আমাকে স্বাগত জানাচ্ছিল। তীরা আর আমার বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে উঠল। আমি তাদের সাথে হাসার চেষ্টা করছিলাম, কিন্তু মনের এক কোণে তখনও একটা শূন্যতা। তবু এই হাসি গানের মাঝে আমি একটু হালকা বোধ করলাম। তীরা আমার পাশে এসে বলল, মালিহা, দেখেছিস জীবন কত সুন্দর, তুই এভাবে হাসিস, তোকে কত ভালো লাগে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই হাসি কি আমার মনের ভার কমাতে পারবে? পিকনিকে আমাদের এক বন্ধু রিয়াদ গিটার নিয়ে এসেছিল। সে গান ধরল আর আমরা সবাই তার সাথে গলা মিলালাম। গানের কথাগুলো যেন আমার মনকে ছুঁয়ে যাচ্ছিল। একটা গানের লাইন ছিল, ভাঙা মন নিয়েও এগিয়ে যেতে হয়, নতুন স্বপ্ন দেখতে হয়। আমি চোখ বন্ধ করে গানটা শুনছিলাম। মনে হচ্ছিল এই গানটা যেন আমার জন্যে লেখা। গান শেষে রিয়াদ আমার দিকে তাকে বলল, মালিহা, তুই কেন এত চুপচাপ? একটা গান গানা। আমি হেসে বললাম, আমার গলা তো ভালো না, কিন্তু সবাই জোর করায়। আমি একটা পুরনো গান গাইলাম। গাইতে গাইতে মনটা হালকা হলো, তবে আমি আমার আবেগ লুকিয়ে রাখলাম। পিকনিক থেকে ফেরার পথে আমার মনটা একটু স্থির হলো। আমি ভাবলাম, হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আবার এগিয়ে যেতে সাহায্য করবে। বাড়ি ফিরে আমি আমার কি নিয়ে বসলাম। কয়েকটা চাকরির জন্য আবেদন করলাম। আমি ঠিক করলাম আমি নিজেকে ব্যস্ত রাখব। আমি আর পুরনো স্মৃতির পেছনে ছুটব না। কিন্তু রাতে ঘুমানোর আগে মনটা আবার অস্থির হয়ে উঠল। আমি জানতাম অরণ্য এখন শহরে, হয়তো কোনোদিন তার সাথে দেখা হয়ে যাবে। আমি কি তাকে দেখে নিজেকে সামলাতে পারব? এই ভয় আমাকে অস্থির করছিল। পরের দিন সকালে আমার ফোনে একটা ইমেইল এলো। একটা কোম্পানি আমাকে ইন্টারভিউ এর জন্য ডেকেছে। আমার মনে একটা নতুন আশা জাগল। আমি তৈরি হতে লাগলাম। মা আমাকে দেখে বললেন, মালিহা, তোর মুখে আজ একটা আলো দেখছি, এভাবেই থাকিস। আমি হাসলাম, কিন্তু ইন্টারভিউয়ের জন্য বেরোনোর সময় আমার মনটা আবার ছটফট করতে লাগল। আমি রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ একটা পরিচিত মুখ দেখলাম, অরণ্য। সে একটা কফি শপের বাইরে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিল। আমার মনটা ধক করে উঠল। আমি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলাম যাতে সে আমাকে না দেখে। আমি দ্রুত পা চালিয়ে এগিয়ে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় বয়ে গেল। অরণ্যকে দেখে আমার মনটা মুচড়ে উঠল। সে কি আমাকে দেখেছে? এই প্রশ্ন আমাকে অস্থির করে তুলল। আমি ইন্টারভিউ এর জায়গায় পৌঁছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু ফেরার পথে আমার মন আবার ভারী হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি কখনোই স্মৃতি থেকে মুক্ত হতে পারবো, নাকি এই অনুভূতি আমার জীবনে ছায়ার মতো থেকে যাবে? বাড়ি ফিরে আমি তীরাকে ফোন করলাম, তাকে সব বললাম। তীরা বলল, মালিহা, তুই এত ভাবিস কেন? অরণ্য তার জীবন নিয়ে এগিয়ে গেছে, তুইও এগিয়ে যা, তুই অনেক শক্তিশালী। তীরার কথায় আমার মনে একটু সাহস এল। আমি ভাবলাম, হয়তো তীরা ঠিক বলছে, আমি নিজের জন্য বাঁচব। আমি আমার স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু রাতে ডায়েরি খুলে লিখলাম, আমি এগিয়ে যেতে চাই, কিন্তু এই স্মৃতি কেন আমাকে তাড়া করে? লিখতে লিখতে মনটা হালকা হলো। আমি জানতাম এই পথটা সহজ নয়। পরের দিন আমি আরেকটা চাকরির ইন্টারভিউ এর জন্য তৈরি হলাম। আমি নিজেকে বোঝালাম, আমি এগিয়ে যাব। আমি পুরনো স্মৃতির জন্য আমার জীবন থামিয়ে রাখব না। কিন্তু মনের এক কোণে তখনও একটা অদ্ভুত টান। আমি ভাবলাম, আমাদের বন্ধুত্বের গল্প শেষ হয়ে গেছে। তাহলে কেন আমার মনে এত প্রশ্ন? আমি কি কখনো জানতে পারব আমাদের বন্ধুত্বের এই পরিবর্তনের কারণ কি ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার মন ছটফট করছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, মালিহা, তুই পারবি, তুই নিজেকে নতুন করে গড়বি। এই যুদ্ধটা আমার নিজের সাথে এত সহজ ছিল না। সন্ধ্যায় আমি ছাদে গেলাম। আকাশটা ছিল পরিষ্কার, তারায় ভরা। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, আমার জীবন কি আবার নতুন করে ফুটবে? আমি কি সত্যিই এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো? হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর থেকে মেসেজ লেখা, মালিহা, তুই কেমন আছিস? আমার মনটা ধক করে উঠল। এটা কে পাঠিয়েছে আমি জানতাম না, কিন্তু মনের এক কোনো একটা অদ্ভুত আশঙ্কা জেগে উঠল। আমার জীবনের পরের অধ্যায় কি নতুন কোনো রহস্য নিয়ে আসছে? অচেনা নম্বর থেকে আসা মেসেজটা আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা জাগাল। মালিহা, তুই কেমন আছিস? এই সাধারণ কথাটা আমার মনের মধ্যে ঢেউ তুলল। আমি কয়েক মুহূর্ত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এটা কে পাঠিয়েছে? অরণ্য না, সে তো এখন তার নতুন জীবনে মগ্ন। তাহলে কে? আমি উত্তর দেওয়া সাহস পেলাম না। মোবাইলটা রেখে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। আকাশে তারাগুলো যেন আমার প্রশ্নের উত্তর দিতে চাইছিল, কিন্তু কোনো উত্তর মিলল না। আমি নিজেকে বললাম, মালিয়া, তুই এত ভাবিস কেন? এটা হয়তো কেউ ভুল করে পাঠিয়েছে। পরের দিন সকালে আমি ইন্টারভিউয়ের জন্য তৈরি হলাম। মনটা আজ একটু হালকা লাগছিল। আমি ঠিক করেছিলাম আমি আমার জীবন নিয়ে এগিয়ে যাব।
ইন্টারভিউটা ভালোই হলো। ইন্টারভিউ আর আমার কথায় খুশি হয়ে বললেন, মালিহা, তোমার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস আছে। আমরা তোমার সাথে পরে যোগাযোগ করব। আমি হাসলাম। বেরিয়ে এসে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো হয়তো আমি সত্যিই নতুন করে শুরু করতে পারব। কিন্তু পকেটে ফোনটা ভাইব্রেট করতেই আমার মন আবার অস্থির হয়ে উঠল। আবার সেই অচেনা নম্বর, এবার লেখা, মালিহা, তুই আমার খোঁজ নিচ্ছিলিস, তুই কে আমাকে ভুলে গেছিস? আমার হাত কাঁপতে লাগল। আমি তীরাকে ফোন করলাম, তাকে সব বললাম। তীরা অবাক হয়ে বলল, মালিহা, এটা কে হতে পারে? তুই কি উত্তর দিয়েছিস? আমি বললাম, না, আমার সাহস হচ্ছে না। যদি এটা অরণ্য হয়, আমি তার সাথে কথা বলতে প্রস্তুত নই। তীরা আমাকে শান্ত করে বলল, তুই শান্ত হও, হয়তো এটা কেউ মজা করছে। তুই উত্তর দিস না। তীরার কথায় আমি একটু শান্ত হলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল। আমি ঠিক করলাম আমি এই মেসেজ নিয়ে ভাবব না। আমি আমার জীবনে মনোযোগ দেব, কিন্তু মন যেন আমার কথা শুনছিল না। বাড়ি ফিরে আমি আমার ডায়েরি খুললাম। আমি লিখলাম, আমি জানি না এই মেসেজ কে পাঠিয়েছে, কিন্তু এটা আমাকে আবার অতীতের দিকে টানছে। আমি এই টান থেকে বেরোতে চাই। আমি নিজের জন্য বাঁচতে চাই। লিখতে লিখতে আমার মনটা হালকা হলো। আমি ডায়েরি বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। রাতে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি আমাদের পুরনো স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি। আমার বন্ধুরা আমার চারপাশে হাসছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। আমি নিজেকে বললাম, মালিহা, তুই এই স্মৃতি থেকে বেরিয়ে আয়। পরের দিন আমি আরেকটা চাকরির ইন্টারভিউ এর জন্য বের হলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনটা একটু হালকা লাগছিল। আমি ভাবছিলাম আমি এগিয়ে যাচ্ছি। আমার জীবন এখন আমার নিজের হাতে। কিন্তু হঠাৎ আমার ফোন আবার বেজে উঠল। এবার সেই অচেনা নম্বর থেকে কল। আমার মনটা ধক করে উঠল। আমি কলটা রিসিভ করলাম না, কিন্তু কৌতূহল আমাকে অস্থির করছিল। কে এটা? কেন আমাকে বারবার মেসেজ করছে? আমি ঠিক করলাম আমি উত্তর দেব। আমি লিখলাম, আপনি কে? আমাকে কেন মেসেজ করছেন? মেসেজটা পাঠিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক মিনিট পর উত্তর এলো, লেখা, মালিহা, আমি রাকিব। মনে আছে আমাকে? আমার মাথা ঝাঁকুনি দিয়ে উঠল। রাকিব? আমাদের কলেজের বন্ধু রাকিব, যে আমাদের সাথে একসঙ্গে পড়তো? আমি অবাক হয়ে গেলাম। রাকিব এতদিন পর আমাকে মেসেজ করছে কেন? আমি তাকে উত্তর দিলাম, রাকিব, তুই হঠাৎ কেমন আছিস? সে উত্তর দিল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেক দিন পর তোর কথা মনে পড়ল, দেখা করতে পারি? আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। আমি কি তার সাথে দেখা করব? ইন্টারভিউ থেকে ফিরে আমি তীরাকে সব বললাম। তীরা হাসতে হাসতে বলল, মালিহা, এটা তো ভালো খবর। রাকিব তো আমাদের পুরনো বন্ধু, তুই দেখা কর, হয়তো এটা তোর জন্য নতুন শুরু। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমি কি সত্যিই নতুন করে শুরু করতে প্রস্তুত? রাকিবের সাথে দেখা করার কথা ভাবতে আমার মনটা একটু হালকা লাগল, কিন্তু একই সাথে পুরনো স্মৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠল। আমি নিজেকে বললাম, মালিহা, তুই এগিয়ে যা, তুই নিজের জন্য বাঁচ। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া এত সহজ ছিল না। সন্ধ্যায় আমি ছাদে গেলাম। আকাশটা আজ মেঘলা। আমি ভাবলাম, আমার জীবন ওকেই মেঘের মতো, কখনো পরিষ্কার, কখনো অন্ধকার। রাকিবের মেসেজ আমার জীবনে একটা নতুন সম্ভাবনা এনেছে, কিন্তু আমি কি সত্যি এগিয়ে যেতে পারবো? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, মালিহা, তুই শক্ত হও, তুই পারবি। কিন্তু মনের এক কোণে তখনও একটা প্রশ্ন, রাকিবের সাথে দেখা করলে কি আমি অতীতের স্মৃতি থেকে মুক্ত হতে পারবো, নাকি আমার জীবনের এই অধ্যায় আর একটা নতুন রহস্য নিয়ে আসবে? রাকিবের সাথে দেখা করার কথা ভাবতে আমার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। আমি কি সত্যি নতুন করে শুরু করতে প্রস্তুত? তবু তীরার উৎসাহে আমি রাকিবকে একটা ক্যাফেতে দেখা করতে রাজি হলাম। সেদিন সকালে আমি তৈরি হয়ে বের হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম, মালিহা, তুই শক্ত হ, এটা তোর জীবনের নতুন একটা পাতা। ক্যাফেতে পৌঁছে দেখি রাখি ইতিমধ্যে এসে বসে আছে। তার মুখে সেই পুরনো হাসি, যেটা কলেজের দিনগুলোতে আমি অনেকবার দেখেছি। সে আমাকে দেখে বলল, মালিহা, তুই এখনও সেই হাসিটা নিয়ে আছিস? আমি হাসলাম, কিন্তু মনের এক কোণে তখনও পুরনো স্মৃতির ছায়া। আমরা গল্প শুরু করলাম। রাকিব জানাল সে এখন একটা ভালো চাকরি করে বিদেশে কিছুদিন ছিল। সে আমার কথা জানতে চাইল। আমি হালকা হেসে বললাম, আমি ঠিক আছি, জীবন চলছে। কিন্তু আমার কথার মাঝে একটা ফাঁকা ভাব ছিল। রাকিব যেন সেটা বুঝল। সে বলল, মালিহা, আমি শুনেছি তুই অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছিস, কিন্তু তুই অনেক শক্তিশালী। আমি তোকে সব সময় প্রশংসা করতাম। তার কথায় আমার মনটা একটু হালকা হলো। আমি ভাবলাম হয়তো আমি সত্যি এগিয়ে যেতে পারব। কিন্তু হঠাৎ রাকিব বলল, মালিহা, আমি অরণ্য সত্যি দেখা করেছিলাম কিছুদিন আগে। আমার মনটা ধক করে উঠল। রাকিব বলতে লাগল, অরণ্য আমাকে বলছিল সে তার জীবন নিয়ে এগিয়ে গেছে,
কিন্তু তোর কথা তার মনে আছে। আমি অবাক হয়ে তাকালাম। অরণ্য এখনও আমার কথা ভাবে। আমি রাকিবকে বললাম সে এখন তার জীবনে এগিয়ে গেছে, আমিও আমার জীবন নিয়ে এগোচ্ছি। রাকিব মাথা নাড়ল, বলল, মালিহা তুই নিজের জন্য বাঁচ, তুই অনেক বড় কিছু করতে পারবি। তার কথাগুলো আমার মনে দাগ কাটল। আমি বুঝলাম আমার জীবনের মূল্য আমি নিজেই নির্ধারণ করব, অন্য কেউ নয়। ক্যাফে থেকে বেরিয়ে আমি একা হাঁটতে লাগলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমি অনেক দিন পর নিজেকে হালকা অনুভব করছি। পুরনো স্মৃতি মনে পড়লেও আমি আর ততটা ভারী বোধ করলাম না। আমি ভাবলাম হয়তো আমি সত্যি এগিয়ে যাচ্ছি। পরের দিন আমার ফোনে একটা ইমেল এলো। আমি চাকরিটা পেয়েছি। আমার মুখে একটা সত্যি পাড়ের হাসি ফুটল। আমি মাকে ফোন করে বললাম, মা আমি চাকরি পেয়েছি। মা খুশিতে বললেন, মালিহা আমি জানতাম তুই পারবি। আমার মনটা আনন্দে ভরে গেল। চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন আমি নিজেকে নতুন মনে করলাম। আমার সহকর্মীরা আমাকে স্বাগত জানালো। আমি কাজে মন দিলাম। প্রতিদিন নতুন কিছু শিখছিলাম। নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছিল। আমার মনটা ধীরে ধীরে ভরে উঠছিল। একদিন অফিস থেকে ফেরার পথে আমি আবার অরণ্যকে দেখলাম। সে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল একা। আমার মনটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু আমি থামলাম না। আমি হেঁটে চলে গেলাম। আমি বুঝলাম অরণ্য এখন আমার পতিত, আমার বর্তমান, আমার নিজের হাতে। কয়েক মাস পর আমি আমার জীবনে অনেক এগিয়ে গিয়েছিলাম। আমার চাকরিতে আমি ভালো করছিলাম। তীরা আর আমার বন্ধুরা আমাকে দেখে বলতো, মালিহা তুই যেন নতুন মানুষ। আমি হাসতাম। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলাম। একদিন রাতে আমি আমার ডায়েরি খুললাম। আমি লিখলাম, পুরনো স্মৃতি আমাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সেই কষ্ট আমাকে শক্তিশালী করেছে। আমি আজ নিজের জন্য বাঁচছি। আমি আমার স্বপ্ন পূরণ করছি। লিখতে লিখতে আমার মুখে একটা হাসি ফুটল। আমি বুঝলাম আমি জিতেছি। একদিন তীরা আমাকে একটা পার্টিতে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। রাকিবও ছিল। সে আমাকে দেখে বলল, মালিহা তুই আজ অনেক বদলে গেছিস, তোর চোখে একটা আলো আছে। আমি হাসলাম। আমি জানতাম এই আলো আমি নিজে জ্বালিয়েছি। পার্টিতে হাসি গল্পের মাঝে আমি হঠাৎ একটা পরিচিত মুখ দেখলাম, অরণ্য। সে আমার দিকে তাকিয়ে হাসল। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কিন্তু এবার আমার মন শান্ত ছিল। আমি বুঝলাম আমি অতীতের স্মৃতি থেকে মুক্ত হয়েছি। আজ আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। তারাগুলো যেন আমাকে বলছে, মালিহা তুই পারছিস, তুই পারবি। আমি নিজেকে বললাম, অতীতের কষ্ট হয়তো আমাকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সেই কষ্টই আমাকে শিখিয়েছে নিজেকে মূল্য দিতে। আমি শিখেছি আমার মূল্য আমি নিজেই নির্ধারণ করতে। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনের প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী করে। আমার জীবনের গল্প আমাদের শেখায়, অতীতের ছায়া যতই ভারী হোক না কেন, নিজের জন্য বাঁচার সাহসী আমাদের সত্যিকারের পথসংগ্রাম। বন্ধুরা, আমাদের অতীতের ভুল বা কষ্ট দেখে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ অতীতের ভুল বা কষ্টগুলোই আমাদের ভবিষ্যতের শান্তির পাথেয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।